আইপিএল শেষের শুরু করতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। টাইগার পেসারের হাতে আছে মাত্র 2 ম্যাচ। রবিবার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। কাটার মাস্টার জন্য আসলে আইপিএলটা কেমন হলো? বিসিবি কি সঠিক সিদ্ধান্ত নিল, বা বাংলাদেশের লাভই বা কোথায় হলো? এসব নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ক্রীড়া সাংবাদিক মঞ্জুর মোর্শেদ ও ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম। আপনাদের স্বাগত। প্রথমেই মঞ্জুর মোর্শেদ, আপনার কাছে যেতে চাচ্ছি যে আইপিএলে কাল মুস্তাফিজের ম্যাচ রয়েছে, হায়দ্রাবাদ অপোনেন্ট। পার্পল ক্যাপ নিয়ে অনেক কথাই উঠছে। আসলে মুস্তাফিজের সফলতা নিয়ে ওই ক্যাপের দৌড়ে থাকা, নাকি অন্য কোথাও আমরা বিবেচনা করতে পারি? আর মুস্তাফিজের পজিটিভ কোনো চেঞ্জ কি এবার ধরা পড়েছে কিনা আইপিএলে? ডেফিনেটলি মুস্তাফিজের অনেক পজিটিভ চোখে পড়েছে এবং সেটা দেখার মতো। যদি আপনি সবশেষ শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে তুলনা করেন, সেখানে কিন্তু খুব এক্সপেন্সিভ বোলিং করেছিল। ডেথ ওভারে সেই ধরনের কোনো ইম্প্যাক্টই সে রাখতে পারেনি। শেকড় থেকে শিখরে। তারপরে যখন নতুন বলও তাকে দেওয়া হয়েছে, তখনও সেই অবস্থায় তিনি আসলে কোনো রকম ইম্প্যাক্ট রাখতে পারেননি। বাংলাদেশ দলের যে শ্রীলঙ্কার কাছে 2-1 ব্যবধানের সিরিজ হার, তার পেছনের অন্যতম কারণ কিন্তু হচ্ছে মোস্তাফিজুর রহমানের ইনঅ্যাক্টিভনেস। তার কাছ থেকে যে প্রত্যাশার জায়গাটা ছিল সেটা পূরণ করতে পারেননি। এরপরে আইপিএল এসে আমরা দেখলাম যে হঠাৎ চেঞ্জ হয়ে গেলেন তিনি, এবং হয়তোবা একটু দৃষ্টিগত লাগছে। আমি দেখছিলাম যে ওর ইকোনমি 10-এর উপরে চলে গেছে। তো এখন সর্বোচ্চ উইকেট টেকার যিনি হর্ষল প্যাটেল, তার ইকোনমি কিন্তু 10-এর উপরে। গতকালও আমরা দেখেছি যে কলকাতার 260+ কিন্তু চেঞ্জ করে ফেলা হয়েছে, এবং সেইটা দেখতে দেখতে জনি বিয়ারস্টো কি অদ্ভুত ব্যাটিং করলেন। 200-250 রানও এখন কিন্তু সেফ না আইপিএল এ। তো সেইখানে 10 ইকোনমি কিন্তু খারাপ না যদি আপনি দিনের পর দিন উইকেট পান। তারপরে মোস্তাফিজ কোন সময় বল করছেন, একেবারে কিন্তু ডেথ ওভারে 2-3টা ওভারের জন্য রেখে দেওয়া হয়, সুতরাং ও এক্সপেন্সিভ হয়ে যেতেই পারে। সবশেষ ম্যাচেও আমরা দেখেছি যে 3 বলে 19 রান দিয়ে ফেলেছেন, যখন শেষ ওভারটাই সেই 19 না 18 সেটা ডিফেন্ড করতে পারেনি তার দল। তো এটা হতেই পারে, কিন্তু তারপরেও দেখেন চেন্নাই সুপার কিংস এর সেরা বোলার কিন্তু সে। পাতিরানার চেয়ে বেশি চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ কিন্তু ফেস করতে হয় ওকে, এবং পুরা টিম ম্যানেজমেন্ট তার উপরে এত রিলাই করে যে সেটা কিন্তু তিনি দিচ্ছেন। এবং আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, মোস্তাফিজ কিন্তু শিখেছেন। মোস্তাফিজ নিজেও কিন্তু ইন্টারভিউতে বলেছেন যে আইপিএল থেকে তিনি শিখেছেন, এবং সেখানে ডিজে ব্রাভো বলেন, মহেন্দ্র সিং ধোনি বলেন, এই যে ক্রিকেটাররা, তাদের কাছ থেকে প্রচুর শেখার রয়েছে, সেটা তিনি স্বীকারও করে নিয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলাটা তার জন্য যদি হয় অনুপ্রেরণা, আইপিএল হচ্ছে তার শেখার মঞ্চ, এবং এখনো তিনি শিখছেন। এবার সিজনও কিন্তু আমরা দেখলাম যে কিছুটা বৈচিত্র্য কিন্তু তিনি বাড়িয়েছেন। এটা কিন্তু আমরা আগে দেখিনি, সবশেষ সিরিজেও দেখি। সেটা হচ্ছে পপিং ক্রিজের যখন তিনি অ্যারাউন্ড দ্য উইকেট যাচ্ছেন, অথবা তিনি যখন বল করছেন, তখন পপিং ক্রিজের যে কর্নারটা, সেই কর্নারটাকে তিনি ওই অ্যাঙ্গেলটাকে দুর্দান্ত ভাবে ব্যবহার করছেন। কখনো কখনো একেবারে ওয়াইড যে লেন্থ, সেই লেন্থে বল করে কখনো কখনো ডট আদায় করে নিচ্ছেন। আবার দেখছি যে যেহেতু তার কাটারটা খুব ভালো ধরে, যেখানে কাটারটা খুব ভালো ধরে সেখানে আমরা দেখছি লেগ স্টাম্পের অনেক বাইরে বল পিচ করিয়ে সেটা কিন্তু কাট করে একেবারে মিডল লেগে বল চলে আসছে, তখনও কিন্তু ব্যাটসম্যানরা বিভ্রান্ত হয়েছেন এবং উইকেটও তিনি পেয়েছেন। তো মোস্তাফিজের বৈচিত্র্য কিন্তু এবারের আইপিএল খেলে কিছুটা যে বেড়েছে, সেখানে কিন্তু আমরা নিশ্চিত হচ্ছি। তো মোস্তাফিজ যখন বাংলাদেশ দলের হয়ে খেলবেন, নিশ্চয়ই এই বৈচিত্র্যটা কাজে লাগবে বলে আমি নিজে আশা করছি। সেটাই, আসলে ইকোনমি নিয়ে কথা বলছিলেন। যদি আমরা মাহমুদুল হাসান শামীমের কাছে আসি, যে এবার আইপিএলে পেসাররা দেখছে বেদম মার খাচ্ছেন। গতকালের কলকাতা ভার্সেস পাঞ্জাবের ম্যাচটার প্রসঙ্গ একটু আগেই উঠলো। পাঞ্জাবের স্যাম কারান, আর্শদীপ, কাগিসো রাবাদা, এই পেসারদের সবার ইকোনমি ছিল 15-এর উপরে। অন্যদিকে কলকাতারও একই অবস্থা ছিল। আমরা দেখেছি যে দুষ্মন্ত শামিরা, হার্ষিত রানা, আন্দ্রে রাসেল, তাদের অবস্থাও একই। তো আসলে এই যে ইকোনমি নিয়ে আমরা কথা বলছি, এই ইকোনমিতে এরকম এক্সপেন্সিভ হয়ে যাওয়া, এটা কি কোনোভাবে ব্যাকফায়ার করতে পারে কনফিডেন্সের দিক থেকে মুস্তাফিজকে? কি মনে হয়? না, আমার মনে হয় যে আসলে মুস্তাফিজের ইকোনমি দেখেন, তাহলে হতাশার কিছু নেই। গতকালের ম্যাচটি হলো তার প্রমাণ। কালকে আপনার কলকাতা শুধু সুনীল নারায়ণ 4 ওভারে বোধহয় 36 রানের মতো দিয়েছেন, 4 ওভারের মধ্যে 24 রান দিয়েছেন। আর বাকি যারা আছে তারা সবাই 16-এর উপর করে রান দিয়েছেন ওভার প্রতি। তো এর মধ্যে হর্ষিত রানা 61 রান দিয়েছেন 4 ওভারে। তো সেই দিক থেকে যদি দেখেন, শুধু গতকালের ম্যাচ না, এর আগের ম্যাচগুলো তো অনেকে এরকম রান দিয়েছেন। আমরা এবারে আইপিএল যেটা দেখতে পাচ্ছি যে ব্যাটারদের জয় জয়কার, তারা বিধ্বংসী ভূমিকায় নেমেছেন।
আইপিএল এ এই পর্যন্ত 9টি ম্যাচ হয়েছে 250+, তার মধ্যে গত 10 দিনে 5টি ম্যাচ হয়েছে 250+। এবং যখন 250+ হয় তখন বোলাররা মার খান, তাদের মধ্যে কেউ একটু বেশি মার খান। এবং যেটা হচ্ছে যে মুস্তাফিজের ক্ষেত্রে সেটা হচ্ছে কারণ একটু আগে বলছিলেন যে মুস্তাফিজ আসলে চাপের সময় মুস্তাফিজকে নেওয়া হচ্ছে যখন উইকেট নেওয়ার জন্য, সেটা উইকেট নেওয়ার জন্য বল করছেন। এবং লাস্ট ম্যাচটা মুস্তাফিজ অনেক রান দিয়েছেন, আমরা অনেকেই ভাবছি যে মুস্তাফিজ আসলে এত রান দিল, কিন্তু যদি দেখেন যে ওখানে বোলিং যে হ্যান্ডলিং করেছেন ধোনি, সেখানেই হয়তো একটু ইয়ে ছিল। যখন প্রথম ওভারে মুস্তাফিজ 1 রান পেয়েছে, তখন যদি আবার মুস্তাফিজকে আনা হতো 2 ওভার পরে, তাহলে হয়তো মুস্তাফিজ সেই সময় চাপটা যা ছিল অপোনেন্টের উপর, সেই ক্ষেত্রে হয়তো মুস্তাফিজ একটা অ্যাডভান্টেজ পেতেন। কিন্তু মুস্তাফিজকে শেষের দিকে 3 ওভার করানো হয়েছে, এবং তখন তারা অলরেডি মানে চার্জে আছে, তারা অলরেডি মানে সেটেল হয়ে গেছেন ব্যাটসম্যানরা, এবং তারা জানেন যে তাদের টার্গেটটা পূরণ করার কোনো অসুবিধা নেই। তার কনফিডেন্স তাদের অনেক বেড়ে গেছিল, এবং সেই মুহূর্তে মুস্তাফিজ এসছেন। তারপরে সেখানে ডিউ ফ্যাক্টর ছিল, সব মিলে ওদিন আসলে মুস্তাফিজের জন্য ব্যাড ডে ছিল। কিন্তু আমি মনে করি না যে মুস্তাফিজ যে রান দিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে সেটি তার কনফিডেন্স নষ্ট করবে, সেরকম নয়। কারণ এবারে আইপিএল এ আমরা সেটা দেখতে পাচ্ছি অনেক বলারের ক্ষেত্রে, ইভেন যারা এখন টপার আছেন, যারা এখন লিস্টে আছে 10-এর মধ্যে, তাদের ম্যাক্সিমামই দেখবে যে 10-এর উপরে রান দিচ্ছেন ওভার প্রতি। ফলে এই জিনিসটা যে কনফিডেন্স নষ্ট করবে মুস্তাফিজের, তা নয়। মুস্তাফিজ বরং এই থেকে আইপিএল থেকে মুস্তাফিজ আমি মনে করি তার অভিজ্ঞতার ভান্ডার আরো সমৃদ্ধ হবে, এবং তিনি বুঝতে পারবেন যে কিভাবে বল করা উচিত। আগামী বিশ্বকাপে আমার মনে হয় নিশ্চয়ই এটি খুব কাজে লাগবে। এবং মুস্তাফিজ এবার যে কাজটি করেছেন, তার ভূমিকাটি আমরা অন্যবার দেখেছি যে মুস্তাফিজ তার মতো বল করেছেন, অর্থাৎ তিনি যেভাবে পারেন, যেভাবে প্ল্যান করেছেন সেভাবে বল করছেন। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে মুস্তাফিজ বল করছেন অ্যাকর্ডিং টু গেম প্ল্যান, টিমের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী এগোচ্ছেন। মঞ্জু মোর্শেদ ডিটেল বলেছেন যে কখনো ওয়াইড লেন্থে বল করছেন, কখনো এটা ক্রস করাচ্ছেন, হ্যাঁ। অ্যাকর্ডিং টু ব্যাটসম্যান, সেই অনুযায়ী টিমের যে প্ল্যান আছে সেই অনুযায়ী তিনি বল করছেন, এবং তিনি তার স্পেলগুলো হচ্ছে কিন্তু টিমের প্ল্যান অনুযায়ী। ফলে এইবারের আইপিএল থেকে আমি মনে করি মুস্তাফিজ অনেক কিছু শিখছেন, এবং তার সেই যে শিক্ষা থেকে, অভিজ্ঞতা থেকে তার ভান্ডার যে সমৃদ্ধ হচ্ছে, সেটি আমি মনে করি জাতীয় দলে যখন ফিরবেন তখন এটা অনেক কাজে লাগবে। এবং একটি জিনিস যেটা হচ্ছে যে মুস্তাফিজের বোলিং এ যেভাবে ফিল্ড সেট করতে হয়, সেটিও কিন্তু বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে, অধিনায়ককে এখন কিন্তু একটু দেখার ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ যাদের বিরুদ্ধে খেলবে, তাদের বিরুদ্ধে আইপিএল এর সেই সব দলের প্লেয়ারদের বিরুদ্ধে আইপিএল এ মুস্তাফিজ কিভাবে বল করছেন, সেটিও আমাদের বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই খেয়াল করছেন। মুস্তাফিজ নিজেও সেটা দেখছেন যে তার বিশ্বকাপে যাদেরকে পাবেন তার বিরুদ্ধে তার বোলিংটা কিভাবে হচ্ছে, তারা কিভাবে তাকে হ্যান্ডেল করছে। ফলে সব মিলে আমি মনে করি এবারে আইপিএলটা মুস্তাফিজের জন্য অন্যরকম আইপিএল, এবং এটি সম্ভবত তার আইপিএল এ যে 8-9 বছর খেলছেন সেটা সবচেয়ে অভিজ্ঞতাপূর্ণ, সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ এবং সবচেয়ে সাকসেসফুল আইপিএল আমার মনে হচ্ছে। কারণ টিমের যে বোলিং অ্যাটাক, সেই অ্যাটাকের দিকে কিন্তু মুস্তাফিজের উপর টিমের নির্ভরতা অনেক বেশি। সেটাই আমরাও সেটাই দেখতে পাচ্ছি যে তার উপর নির্ভরতা বাড়ছে। তবে মঞ্জুর মোর্শেদের কাছে যদি জানতে চাই যে এবারের আইপিএলে আমরা দেখতে পাচ্ছি পেসাররা যে পরিমাণ এক্সপেন্সিভ হচ্ছেন, অনেকেই আবার এখানে আবার আফসোসও প্রকাশ করেছেন, বা আইপিএল গভর্নিং বডির কাছে তারা আবেদন জানিয়েছেন যাতে উইকেটটা স্পোর্টিং করা হয়, যাতে মানে বোলারদের জন্য কিছুটা হলেও সুযোগ থাকে। আসলে এক অর্থে এবারে আইপিএল পেসারদের জন্য ডিজাস্টার কিনা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সকল বোলার রয়েছেন, প্যাট কামিংস বা আমরা যদি দেখি অন্যান্য যে বোলার রয়েছেন আমাদের মুস্তাফিজ, পাথি রানা, সবাই কিন্তু খুব রান দিচ্ছেন। এবং এখান থেকে আসলে কনফিডেন্স নেয়ার মতন কি আছে, বা এই ধরনের উইকেট কি ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা মানে পাবো কিনা, যেখানে 250 রান হচ্ছে, 300 রানের কাছাকাছি হয়ে যাচ্ছে, বা বিশ্বকাপে কি এই ধরনের উইকেট পাওয়ার কোনো সুযোগ আছে কিনা? দেখেন, আপনি যে প্রশ্নটা করলেন সেখান থেকে যদি আমি এইভাবে শুরু করি, চেন্নাই তাদের লাস্ট ম্যাচটা কিন্তু 210 ডিফেন্ড করতে পারেন, এবং সেখানে আমরা দেখলাম যে পাথি রানা, মোস্তাফিজ তারা আসলে যেভাবে ব্রেক থ্রু দিয়েছেন ঠিকই, কিন্তু দল কিন্তু জেতাতে পারেননি। মার্কাস স্টয়নিস এত বিধ্বংসী ব্যাটিং করছিলেন, মোস্তাফিজকে যখন কামব্যাক করার হলো না তখন মনে হচ্ছিল যে স্টয়নিস যেন দত্ত, ওর সামনে মোস্তাফিজ কেন, পাথি রানা কেন, কারোর পক্ষে আসলে ওর উইকেটটা নেওয়া সম্ভব না। ম্যাচটা কিন্তু তখনই মনে হচ্ছিল ফিনিশ হয়ে গেছে, এখন মনে হচ্ছিল যেন সময়টা গেলেই ম্যাচটা শেষ পর্যন্ত হেরে যাবে।
চেন্নাই। তো হোম গ্রাউন্ডে কিন্তু চেন্নাইয়ের এরকম দুরবস্থা আমি দেখিনি, কারণ এত বড় স্কোর করেও তারা ডিফেন্ড করতে পারেনি। এটা কিন্তু মানে ওইখানকার উইকেটে কিন্তু একটু স্লোইশ হয়, তো সেটাও দেখলাম যে কিভাবে ব্যাটসম্যানরা নিজেদের ফরে নিয়ে গেলেন। তো এ থেকেই প্রমাণ হয় যে আলটিমেটলি এবারের সিজনে বোলারদের জন্য আইপিএল এর উইকেট গুলো তেমন কিছু নেই, বা হর হামেশা 200+ স্কোর হয়ে যাচ্ছে, এবং যে উইকেটের যেরকম চরিত্র প্রকাশ পাওয়ার কথা সেটাও অনেক সময় হচ্ছে না। তাতে যেটা দেখা যাচ্ছে যে ব্যাটসম্যান নির্ভর আইপিএল হয়ে গেছে এবারের মৌসুমটা। দেখেন, বিরাট কোহলি 145 স্ট্রাইক রেটে ব্যাট করছেন, দুর্দান্ত ব্যাট করছেন, এবং তার রানও অনেক। সেকেন্ড পজিশনে যিনি আছেন তার থেকেও বোধহয় বেশ অনেকটা এগিয়ে তিনি। কিন্তু তার দল কেমন করছে, মানে যে স্ট্রাইক রেটে তিনি ব্যাট করছেন তার এভারেজও অনেক। ওইটা আসলে দিন শেষে খুব বেশি কার্যকর মনে হচ্ছে না এবারের আইপিএল এ। 145 স্ট্রাইক মনে হচ্ছে খুবই সামান্য একটা স্ট্রাইক রেট। এটা মনে হয় কোহলি যদি 180 ক্যারি করতেন তার দল বোধহয় উপকৃত হতো। তার মানে মানে টি-20 ক্রিকেটটা কোথায় চলে গেছে, একেবারে পুরো রান নির্ভর। আমার কেন জানি মনে হচ্ছে এবার টি-20 বিশ্বকাপের যে উইকেট গুলো করা হবে, জানি না সেখানকার উইকেটটা এতটা ভালো হবে কিনা, তবে সেখানেও যে রান হবে তার কিন্তু একটা লক্ষণ আমরা মানে পাচ্ছি। আর এখন তো হচ্ছে টি-20 মানে হচ্ছে মার্কাটারি ক্রিকেট, প্রচুর রান, প্রচুর চার, প্রচুর ছয়। আইসিসির মাথায়ও নিশ্চয়ই সেটা রয়েছে, এবং তারা সেই ধরনের উইকেট করার নিশ্চয়ই চেষ্টা করবে। এখন বিষয় হচ্ছে যে এই যে এক্সপিরিয়েন্সটা পেলো মোস্তাফিজ, নিশ্চিতভাবে এটা বাংলাদেশের পুরো দলের জন্য আসলে উপকার দেবে। শরীফুল ইসলাম তার এক সাক্ষাৎকারে বলেছেন যে আইপিএল এ অনেক ফ্রিলি খেলতে পারেন মোস্তাফিজ, যেটা জাতীয় দলের হয়ে একটা চাপ থাকে, জাতীয় দলকে জেতানোর একটা চাপ থাকে। আইপিএল এ কিন্তু ওই চাপটা মনে হয় একটু কম। তো নিশ্চয়ই শরীফের সঙ্গে নিশ্চয়ই মোস্তাফিজের কথা হয়, সেখানে নিশ্চয়ই মোস্তাফিজ তার মনের যে ভাবটা সেটা প্রকাশ করে ফেলেছেন। সেখান থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়েছে, যে একটা নির্দিষ্ট গেম প্ল্যানের অধীনে তিনি যান, এবং সেইভাবে তিনি খেলতে পারেন। গেম প্ল্যানটা নিয়ে তিনি নিজে ভাবতে পারেন, সেটা অ্যাপ্লিকেশনেও তার জন্য সুবিধা হয়, সহজ হয়। তো ওই জায়গাটিতে মনে হয় জাতীয় দলের যখন হয় তখন একটা বাড়তি দায়িত্ব নিয়ে ফেলেন, মানে বাড়তি একটা চাপ নিয়ে ফেলেন মোস্তাফিজ। তো আমার মনে হয় এই যে একটা রিল্যাক্সেশন পিরিয়ড তার যাচ্ছে আইপিএল এর মাধ্যমে, এবং সেখান থেকে তিনি বৈচিত্র্যও বাড়িয়েছেন, উইকেটও পাচ্ছেন, ফর্মে ফিরেছেন, সেটা নিশ্চিতভাবে কাজে দেবে। এবং তার যে অভিজ্ঞতা তিনি যখন তার সতীর্থ দুই পেস বোলার তাসকিন এবং শরীফুল তাদের সঙ্গে শেয়ার করবেন, ইভেন হাসান মাহমুদ, সেটা নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য অনেক অনেক সহজ হবে পরবর্তী পরিকল্পনাগুলো নেয়ার জন্য। সুতরাং আমি বলতে চাই এবারের আইপিএল সিজনটা শুধু মোস্তাফিজের জন্য না, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য খুবই একটা ভালো সিজন হলো। অবশ্যই যেটা বলছিলেন আসলে যে মুস্তাফিজের একটা রিল্যাক্সেশন পিরিয়ড চলছে এখন, তিনি আইপিএলে স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন, ন্যাশনাল টিমে কিছুটা চাপ অনুভব করেন। ঠিক একইভাবে যদি আমরা মানে মাহমুদ হাসান শামীমের কাছে প্রশ্ন রাখতে চাই যে সুযোগ তো এসেছিল তাসকিনের জন্য, এসেছিল শরীফুলের জন্য, তাদেরকে আমরা সেই সুযোগটা দিলাম না। অজুহাত দেখানো হলো যে আইপিএলে অনেক ধরনের চাপের মধ্যে থাকতে হয়, ট্রাভেল করতে হয়, অনেক ধরনের প্রেশার রয়েছে, সেখান থেকে আসলে আমাদের পেসারদের কিছুটা বিশ্রাম দেবার জন্য চিন্তা করে বিসিবি এনওসি দেয়নি। তো আসলে জিনিসটা কি দাঁড়ালো? মুস্তাফিজ বলছেন তিনি আইপিএলে তারা চাপে থাকেন না, আবার এখানে বলা হচ্ছে যে আসলে আইপিএলে চাপ বেশি থাকে। কোনটা সত্যি? এবং আসলে আমরা কি ক্রিকেটারদের মাইন্ড রিড করতে ব্যর্থ হচ্ছে কিনা, বিসিবির কথা বলছি। আসলে আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটি ঠিক নেই, তারা খুব কনজারভেটিভ সিদ্ধান্ত নেন, খুব রক্ষণশীলতার পরিচয় দেন। কারণ আইপিএল এমন একটি জিনিস এখন দাঁড়িয়েছে যে ক্রিকেট আমরা যেভাবেই বলি না কেন, আইপিএল এখন বিশ্বের মানে আমি বলবো যে সবচেয়ে আইকনিক টুর্নামেন্ট, এবং সেই টুর্নামেন্টে দেখুন বিশ্বের সেরা প্লেয়াররা, সেরা ব্যাটাররা, সেরা বোলাররা খেলেন, এবং সেরা কোচরা সেখানে থাকেন, সেরা মেন্টররা সেখানে থাকেন, সেরা অ্যানালিস্টরা সেখানে থাকেন। ফলে সেই ইয়েতে খেলা, এবং এখানে বিভিন্ন দলের সাথে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন ধরনের উইকেটে খেলতে হয়, সেখানে যে অভিজ্ঞতা সেটাই কিন্তু বিশাল ব্যাপার। এবং আমাদের ক্রিকেট বোর্ডের আমি দেখি যে তাদের মানে সাংঘর্ষিক সিদ্ধান্ত হয়, যেমন তারা বলছেন যে শরীফুল তাসকিনকে তারা ওখানে দেন না চাপের জন্য, কিন্তু তারা এখানে ওয়ান ডে ম্যাচ খেলতে দিয়েছেন ডিপিএল এ, যেখানে 50 ওভারের ম্যাচ খেলছে, এবং একটা 50 ওভারের ম্যাচে যে চাপ, সেই চাপের চেয়ে টি-20 ম্যাচে 4 ওভার বল অনেক কম চাপ।
হ্যাঁ, কিন্তু সেটির চেয়েও বড় কথা এই চাপটা কিভাবে নিতে হয়, চাপটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, সেই জিনিসটা তো আমাদের প্লেয়াররা শিখেছে এখানে। এবং যেটি হচ্ছে যে দেখুন আপনি এবারে আইপিএল এ যেটি একটু আগে বলছিলেন মনির মোর্শেদের সাথে, যে এইবার আইপিএল এর যে চরিত্র, সে টি-20 ক্রিকেটের ইয়েতে ধারণাটাই চেঞ্জ করে দিচ্ছে, তাদের যে নেচার সেটি চেঞ্জ করে দিচ্ছেন। বোলার ব্যাটসম্যানরা দেখেন কিভাবে ব্যাটিং করছেন। গতকালকে 4 জন ওপেনারই 50 করে রান পেয়েছেন এবং অনেক ক্ষেত্রে 200 উপরে তারা ইয়েতে বল করেছেন, স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং সেই ব্যাটিং এর এগেইনস্টে কিভাবে বল করতে হয় সেই অভিজ্ঞতাটা তাদের হচ্ছে। এবং আমি মনে হয় যে এবারে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে একটা ভালো প্রভাব থাকবে আইপিএল এ, কারণ আইপিএল এ এখানে এবার ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছেন সেইটা কিন্তু তারা বিশ্বকাপে করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আমাদের বোলাররা আমাদের ডিপিএল এ খেলে যে অভিজ্ঞতা হচ্ছে তার সাথে যদি আইপিএল এ খেলার সুযোগ পাতো তাহলে কিন্তু অনেক বেশি হতো যে এই ধরনের ব্যাটিং এগেইনস্টে কিভাবে বল করতে হবে, সেখানে নিশ্চয়ই এগুলো নিয়ে অ্যানালাইসিস হয়, সেখানে নিশ্চয়ই এগুলো নিয়ে প্ল্যানিং হয়, সেই প্ল্যানিং তারা শিখতে পারতো অনেক কিছু, কিন্তু এটা মিস করছে। ওয়ার্নার বিশ্বকাপে যে উইকেট গুলো হবে আমরা আসলে ঠিক জানি না কি হবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে যে দুইটা ভেন্যুতে খেলা হবে সেখানে ড্রপ ইন পিচে ম্যাচ হবে, ড্রপ ইন উইকেটে, এবং অস্ট্রেলিয়া থেকে অলরেডি 6টা ড্রপ ইন পিচ উইকেট জাহাজে করে পাঠানো হয়েছে, এগুলো এখন পথে আছে। তার মধ্যে 6টা হচ্ছে আপনার প্র্যাকটিস উইকেট আর 4টা হচ্ছে প্লে উইকেট। ফলে সেই উইকেটগুলো কিভাবে করবে জানি না আমরা, কিন্তু উইকেট কিউরেটর বলেছেন যে আইসিসি তাদেরকে যেভাবে পরামর্শ দিয়েছে এবং তারা যেভাবে চেয়েছেন এখানে যেন প্রচুর রান হয়, ইভেন বাউন্স হয় এবং মানে খেলাটা যেন চমৎকার হয়, প্রচুর রানে খেলা হয়, ব্যাটসম্যানরা বোলাররা সবাই যেন এখানে প্রাধান্য বিস্তার করতে পারেন, টি-20 যে মেজাজে ক্রিকেট সেটি যেন হয় সেটি তারা করার চেষ্টা করছেন। ফলে আমার মনে হয় যদি তাই হয় তাহলে আমরা যুক্তরাষ্ট্রে দেখতে পারবো এই আইপিএল এর অনেকটাই সেখানে হয়তো 200 এর মতোই মানে রান করতে হবে, না হলে হয়তো তেমন কিছু পাওয়া যাবে না। এবং ওয়েস্ট ইন্ডিজে আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের উইকেট সেখানে একটু স্লো উইকেট হয়, কিন্তু আইপিএল এ আমাদের এইবারে ব্যাটাররা যে ধরনের শো করেছেন তারা ব্যাটিং শো, সেইটা তারা ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে করার চেষ্টা করবেন। ফলে আমরা ওয়ার্ল্ড কাপে অনেক বড় ধরনের রানের ম্যাচ দেখতে পাবো এবং সেখানে সেই ম্যাচগুলোতে আমাদের বোলাররা কিভাবে মোকাবেলা করবেন সেটি নিশ্চয়ই ডিপিএল থেকে যা শিখছেন বা যে অভিজ্ঞতা হচ্ছে তার চেয়ে অনেক বেশি ভালো অভিজ্ঞতা হতো যদি আইপিএল এ তারা খেলার সুযোগ পেতেন এবং পৃথিবীর সেরা বোলাররা ব্যাটসম্যানরা উঠিয়ে থাকে না খেলার জন্য, সেখানে আমরা সুযোগ পেলেও আমরা দেই না। এটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এবং সেক্ষেত্রে সেটাই বলছি যে আসলে আমরা আইপিএলে ক্রিকেটারদেরকে না খেলতে দিয়ে এমন একটা দলের বিপক্ষে আমরা সিরিজ খেলতে যাচ্ছি যারা কিনা বিশ্বকাপে কোয়ালিফাই করেনি, এবং এমন একটা লিগে আমরা পেসারদের খেলাচ্ছি যে লিগে থার্ড আম্পায়ারই নেই। তো আসলে এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তারপর আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ মাহমুদ হাসান শামীম, ধন্যবাদ মঞ্জুর মোর্শেদ।